আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত অবৈধ মামলা আছে অবৈধ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এই অবৈধ মামলাকে লাথি মেরে আমরা প্রত্যাখ্যান করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় চলে চলবে আমি ঘরে ঘরে। ভিডিও যদি দেখেন দেখবেন যে মিছিলটা চলছে চলছে চলছেই, এবং শুধু তাই নয়, মানে এটা শুধু মিছিল ছিল না, মিছিল ছিল, সমাবেশ ছিল। আগে থেকে ঘোষণা দেওয়া ছিল যে নোয়াখালীর সদর উপজেলার ওই বাজার এলাকাটাতে মিছিল এবং সমাবেশ করবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পুলিশ উপস্থিত হয়েছিল সেই মিছিলে বাধা দিতে, কিন্তু যেই বিরাট আকারের জনসমাবেশে পরিণত হয় পরে মিছিল, তখন ওই ইনকিলাবের ভাষায় পুলিশ সটকে পড়তে বাধ্য হয়। চরম ফলপ্রসূ আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপক চুক্তি হচ্ছে। তুরস্ক বাংলাদেশকে যত সব আধুনিক সমরাস্ত্র আছে এগুলো বাংলাদেশকে দিতে চায় এবং বাংলাদেশ যাতে সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় এ ব্যাপারে তুরস্ক কাজ করতে চায়। তুরস্কের সঙ্গে বাংলাদেশের 1.3 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য আছে, এটাকে 2 বিলিয়ন ডলারের উন্নতি করতে চায়। এবং তুরস্ক নারায়ণগঞ্জে একটি সামরিক ড্রোন কারখানা স্থাপন করতে চায়। এই ড্রোন কারখানায় তুরস্ক বাংলাদেশের সস্তা শ্রমিক কাজে লাগিয়ে কম খরচ উৎপাদন করতে পারবে এবং সেখান থেকে বাংলাদেশও ড্রোনের একটা অংশ পাবে। এভাবে এই সামরিক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের বিশাল জনস্রোতের মুখে তারা টিকতে পারেননি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভাষাটা এখানে খুবই উল্লেখযোগ্য, যে এই যে হাজার হাজারের কথা বলছেন, জনস্রোতের কথা বলছেন, তার মানে আমরা যত সংখ্যা হয়তো আন্দাজ করতে পারছি, হয়তো মিছিলের আকৃতি তার চেয়েও অনেক বড় হয়ে থাকতে পারে। ইত্তেফাক লিখছে, এক পর্যায়ে বিক্ষোভকারীদের সংখ্যা ও তীব্রতা দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। এ মাসের 1 তারিখেই বাংলাদেশের সংবাদ মাধ্যমে শত বাধা নিষেধের পরেও খবর বেরিয়েছিল যে শতাধিক নেতাকর্মী নিয়ে, শত শত নেতাকর্মী নিয়ে নাকি ছাত্রলীগ মিছিল করেছে, বড় মিছিল হয়েছে ছাত্রলীগের। আর তখনই বলেছিলাম যে শতাধিক থেকে আসলে লাখের পথে উদ্দেশ্য নিয়ে হাঁটছে ছাত্রলীগ। এখন যখন তাদের নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং নেতা কর্মীদের সেজন্য প্রস্তুত হতে বলেছেন, তখন এমন এক জোয়ার সৃষ্টি হয়েছে যে সারা দেশে প্রতিদিনই একের পর এক মিছিলের খবর বেরিয়ে আসছে। ছাত্রলীগের এখন লক্ষ্য এই শত শত হাজার হাজার জনের মিছিলকে লাখের মিছিলে পরিণত করা, আর লাখ লাখ মানুষের মিছিল নিয়ে শেখ হাসিনা যেদিন ঢাকায় নামবেন সেদিন শেখ হাসিনাকে স্বাগত জানানো। এখন 4 দিনের মাথায় এসে, মানে শতাধিক ব্যক্তি নেমে গেছেন। প্রথম আলোর মতো পত্রিকাকেও যখন একটা শিরোনাম করতে হয়েছিল ছাত্রলীগের ওই মিছিলটার বিষয়ে জুনের 1 তারিখে, তারপর 4 দিনের মাথায় এসে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে শিরোনাম করতে হচ্ছে যে বিশাল মিছিল ছাত্রলীগের, হাজারো মানুষের মিছিল ছাত্রলীগের। এবং ইনকিলাবের মতো পত্রিকা তারা শিরোনাম করছে যে নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সটকে পড়ল পুলিশ, বিশাল মিছিল ছাত্রলীগের। এই খবরটি এমন ভাবে শিরোনাম করে অনেক সংবাদ মাধ্যমে লিখছে, কিন্তু বিডি নিউজ 24 থেকেই যদি পড়ে শোনাই, নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগের মিছিল, মিছিলে উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যদের সরে আসতে হয়, একথা সরাসরি সেখানে সেই স্থানীয় থানার ওসি উল্লেখ করেছেন। মিছিলের ভিডিও যদি দেখেন দেখবেন যে মিছিলটা
চলছে চলছে চলছেই। এবং শুধু তাই নয়, মানে এটা শুধু মিছিল ছিল না, মিছিল ছিল, সমাবেশ ছিল। আগে থেকে ঘোষণা দেওয়া ছিল যে নোয়াখালীর সদর উপজেলার ওই বাজার এলাকাটাতে মিছিল এবং সমাবেশ করবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পুলিশ উপস্থিত হয়েছিল সেই মিছিলে বাধা দিতে, কিন্তু যেই বিরাট আকারের জনসমাবেশে পরিণত হয় পরে মিছিল, তখন ওই ইনকিলাবের ভাষায় পুলিশ সটকে পড়তে বাধ্য হয়। ইত্তেফাক শিরোনাম করছে হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ। এবং সেখানে ইত্তেফাক লিখছে যে নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটা বড় ধরনের মিছিল বের করেছিলেন। মিছিলকারীদের বিপুল উপস্থিতি দেখে উপস্থিত থাকা সুধারাম থানা পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান বলে অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর, মানে গত বছর থেকেই দেখা যাচ্ছিল, নির্বাচনের আগে পরে মিলিয়ে তো কয়েক মাস আসলে নির্বাচনটা হয়ে যাওয়ার জন্য, এবং নির্বাচিত তারেক রহমান সরকার কি করেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিষয়ে সেসব দেখবার জন্য ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এদের মিছিল এবং কর্মসূচি বাংলাদেশে একরকমের স্তীমিত হয়ে পড়েছিল। আবারও এই যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার সাথে সাথে এবার যে মিছিল শুরু হয়েছে, সে মিছিলের চরিত্র, অংশগ্রহণ এবং এই যে মাস্ক ছাড়া কোন নেতাকর্মীরা অংশ নিয়েছেন সেটা সুস্পষ্টভাবে বলে যেভাবে মিছিলগুলো হচ্ছে, কিংবা নোয়াখালীতে হাজারো নেতাকর্মীর মিছিলের পর সমাবেশ বসানো হচ্ছে এবং সে সমাবেশে বক্তৃতা দেওয়া হচ্ছে, মিছিলগুলো যেই ছন্দে চলছে, মানে দৌড়ে ঝটিকা মিছিল হিসেবে শেষ করা হচ্ছে না, স্বাভাবিক তালে হেঁটে হেঁটে স্লোগান দিয়ে দিয়ে যেভাবে এগোচ্ছে, তাতে পরিষ্কার এবার রাজপথ ছেড়ে দিতে রাজপথে নামে নাই ছাত্রলীগ, আওয়ামী লীগের যুব সংগঠন, অঙ্গ সংগঠনগুলো। তারা সুস্পষ্টভাবে এবারের মিছিলকে শত শত থেকে হাজার হাজার, হাজার হাজার থেকে লাখে নেওয়ার প্রস্তুতি নিয়েই নেমেছে। নোয়াখালীর সুধারাম থানার ওই ঘটনাটা, এই যে বিশাল মিছিল বলছে সংবাদ মাধ্যম, হাজারো মানুষের উপস্থিতিতে মিছিল বলছে, হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল বলছে, এই মিছিলটা ভীষণ তাৎপর্যপূর্ণ এই কারণে, তার মানে উপস্থিতি যদি বাড়ানো হয় তাহলে পুলিশের পক্ষে সেখানে আসলে থাকবার মতো আত্মবিশ্বাস অর্জন সম্ভব হচ্ছে না। মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, পুলিশের গায়ে আন্দোলন থেকে আন্দোলনকারী বিক্ষোভকারীরা যেভাবে হাত তুলেছেন, পিটিয়ে মেরেছেন, ঝুলিয়ে রেখেছেন, পুড়িয়ে মেরেছেন, কিংবা থানায় ঢুকে সকল পুলিশ সদস্যকে হত্যা করে আবার থানার সামনে ঝুলিয়ে চলে এসেছেন, এসবের পরে মানে এখন যদি বিএনপি সমর্থক, জামাত সমর্থক পুলিশ দিয়েও আপনি থানাটা ভরে ফেলেন, তাহলেও পুলিশের পক্ষে সংখ্যায় যখন অনেক নেতাকর্মী বেরিয়ে আসবেন কোন দলের, সেই পরিস্থিতি মোকাবেলা করবার আত্মবিশ্বাস পাওয়া কঠিন। সুধারাম থানার ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যখন ছাত্রলীগ বেরিয়েছেন, এবং ভিডিওটা দেখলে পরিষ্কারই দেখতে পাচ্ছেন আসলে সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, এলাকার বয়স্ক ব্যক্তিরা বেরিয়ে এসেছেন, তরুণরা বেরিয়ে এসেছেন, কিশোররা বেরিয়ে এসেছেন। এই যে সাধারণ মানুষের উপস্থিতি একটা মিছিলে, একটা সমাবেশে, সেটাকে প্রতিরোধ করবার মতো আত্মবিশ্বাস, দৃঢ়তা এই মানে পুলিশের পাওয়া খুবই মুশকিল, এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশ সরে গেছে। ইত্তেফাকে বলা হচ্ছে যে স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমান সরকারের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়। এটাও খুব সিগনিফিকেন্ট। এই সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী ক্রমাগত কর্মসূচি দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টির নেতারা মঞ্চে উঠলেই তারেক রহমান সরকার বিএনপির সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচনের আগেও কথা বলেছেন, এখনো কথা বলছেন। এখন ছাত্রলীগ এই তারেক রহমান সরকারের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিল বের করেছে, এবং ছাত্রলীগ, যুবলীগের 1000-এরও বেশি কর্মী সমর্থক বাঁধেরহাট বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলের শুরুতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের বিশাল জনস্রোতের মুখে তারা টিকতে পারেননি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভাষাটা এখানে খুবই উল্লেখযোগ্য, যে এই যে হাজার হাজারের কথা বলছেন, জনস্রোতের কথা বলছেন, তার মানে আমরা যত সংখ্যা হয়তো আন্দাজ করতে পারছি, হয়তো মিছিলের আকৃতি তার চেয়েও অনেক বড় হয়ে থাকতে পারে। ইত্তেফাক লিখছে এক পর্যায়ে বিক্ষোভকারীদের সংখ্যা ও তীব্রতা দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। এই বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন, ভিডিওতে একদম পরিষ্কার, ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কোন ব্যক্তি মিছিলের ব্যানারের সামনে দাঁড়িয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ব্যক্তি সমাবেশ স্থলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তৃতাও দিচ্ছেন, পত্রিকায় তার নামও চলে এসেছে। আমি নিশ্চিত তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদধারী সদস্য, কাজেই তার বিরুদ্ধে নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্য মামলা আছে, এবং তিনি হয়তো কয়েক দফা জেল থেকেও ঘুরে এসেছেন এবং আবারও জেলে যেতে প্রস্তুত আছেন বলেই
তিনি কিন্তু নাম ঠিকানা দিয়েই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেছেন। এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। মিছিল পরবর্তী সমাবেশে তিনি বলেন, আমরা এখানে যারা রাজপথে নেমেছি তারা প্রত্যেকেই অন্যায় ও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের এই প্রতিবাদী আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন আমরা শান্ত হব না, আমরা রাজপথ ছাড়ব না। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। এমনকি ইত্তেফাকের সঙ্গে আলাপে ওই সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম নিজেই স্বীকার করেছেন যে বিপুল সংখ্যক আন্দোলনকারীর মুখে পুলিশ সদস্যরা সরে গেছেন। তারা বলেছেন যে মিছিলের খবর আগে থেকে টের পেয়ে 6 সদস্যের পুলিশের একটা দল সেখানে উপস্থিত ছিল। মানে এক একটা থানায় আসলে সারা দেশে যখন মিছিল হবে বা মিছিল হচ্ছে, এবং আপনাদেরকে আমি আগেই বলেছি জুন মাসে এই টার্গেট নিয়ে এখন আওয়ামী লীগ মাঠে আছে যে সারা দেশে প্রতিদিন অন্তত 10টা মিছিল হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের। এখন কোন থানায় আপনি আগে থেকে লোক পাঠিয়ে উপস্থিত রাখবেন যে সে থানা থেকে শত শত পুলিশ বেরিয়ে আসবে? কাজেই স্বাভাবিকভাবে সুধারাম থানার 6 সদস্যের পুলিশ দল উপস্থিত ছিল। তারা যখন বিক্ষোভকারীদের এই বিপুল সংখ্যা টের পেয়েছেন তখন পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে পড়তে বাধ্য হয়েছেন। বিডি নিউজ 24-এও ওসি সে কথা স্বীকার করেছেন এবং বলেছেন বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলে উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যদের সরে আসতে হয়। এই যে প্রতিদিন 10টা মিছিল আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনগুলো করবে এবং কোথায় মানে সেই প্রস্তুতি পুলিশ নিয়ে রাখবে, মানে পুলিশ দিয়ে কি আসলে শত শত হাজার হাজার কিংবা পরবর্তীতে লাখ লাখ মানুষকে ঠেকানো যাবে? আপনি যদি শুধুমাত্র গুগলে সার্চ দেন ছাত্রলীগের মিছিল বলে দেখবেন 24 ঘন্টায় বাংলাদেশের সংবাদ মাধ্যম এত এত বিধি নিষেধ বাধার মধ্যে কি পরিমাণ ভিডিও ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন মিছিলের বিভিন্ন জায়গায় পোস্ট করেছে গত 24 ঘন্টায়। যেমন গতকালকেই লালমনিরহাটে ছাত্রলীগের একটা মিছিল হয়ে গেছে এবং প্রথম আলোয় লিখছে যে লালমনিরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটাই প্রথম মিছিল 2024-এ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর, এবং ব্যানার সহ এই ঝটিকা মিছিল বের করবার পর সারা শহরে নাকি একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটাও খুব গুরুত্বপূর্ণ কথা যে ছাত্রলীগের মিছিলে যে মানে সাধারণ মানুষ বাধাগ্রস্ত করছে না, তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে, এরকম শিরোনাম যে বিভিন্ন সংবাদ মাধ্যম করছে সেটাও কিন্তু আমার কাছে খুব সিগনিফিকেন্ট বলে মনে হয়। মনে রাখতে হবে জুন মাস হচ্ছে সেই মাস যে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়ে রেখেছেন যে এই মাসেই ধীরে ধীরে সেনাবাহিনী সারা দেশে যে মোতায়েন আছে তারা সরে যাবেন এবং সেটা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটি তাতে সিদ্ধান্ত হয়ে গেছে। এরপর অবশ্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনেই বলেছেন যে খুব শিগগিরই ব্যারাকে তারা ফিরে যাবেন, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেন নাই। এখন সত্যি যদি এই মাসে মানে সেনাবাহিনী সম্পূর্ণত উঠে যায় রাজপথ থেকে, আর এই শক্তি এবং আত্মবিশ্বাসের এই অবস্থা নিয়ে পুলিশের পক্ষে সারা দেশে ছাত্রলীগ আওয়ামী লীগকে কি করে মানে দমন করা সম্ভব হবে সেটা তো আরো বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। কিন্তু যদিও বা পুলিশ ব্যাপক গ্রেফতার করছে, যেমন গতকালকে যশোরে মিছিল হয়েছে, মিছিলের পরেই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভিডিও দেখে ছবি দেখে 6 জনকে আটক করে ফেলেছে পুলিশ। কিন্তু এভাবে কতদিন সামাল দেওয়া যাবে? নাকি সেনাবাহিনী এখন আসলে চাইছে যে আওয়ামী লীগ সারা দেশে নেমে আসুক এবং সেটা তারা মোতায়েন থাকা অবস্থাতেও সে কারণেই ছাত্রলীগ আওয়ামী লীগ এতটা জোরের সঙ্গে নেমে আসতে পারছে রাস্তায়? আর পুলিশের পক্ষে যেহেতু আসলে আরেকবার প্রাণের ঝুঁকি নিয়ে বাংলাদেশে কোনো আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি দমন করা সম্ভব না, সেখানে নিশ্চিতভাবেই বলা যায় যে যদি সংখ্যায় শক্তিশালী হয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ রাজপথে নামতে পারে তাহলে পুলিশ আসলে এদের নামাটাকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে কতটা সাহস ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো করেছেন বুকের ভেতরে এবং কতটা তাদের দেয়ালে পিঠ ঠেকেছে সেটার প্রমাণ হিসেবে আপনাদেরকে সর্বশেষ যে ভিডিওটা দেখাবো সেটা গত 24 ঘন্টায় যুগান্তর সহ নানা পত্রপত্রিকার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। হাইকোর্টের দরজায় গিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শুধু যে ব্যানার লাগিয়ে আসছেন শেখ হাসিনার নামে তাই নয়, তারা আদালত বিচার ব্যবস্থা এবং তাদের নিষেধাজ্ঞা সম্পর্কে কি বলছেন সেটা শুনতে শুনতেই এই প্রতিবেদনটা শেষ করব। আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত অবৈধ মামলা আছে অবৈধ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এই অবৈধ মামলাকে লাথি মেরে আমরা প্রত্যাখ্যান করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হাসিনা, চলবে ঘরে ঘরে। সবাই জানেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যিনি তুরস্কের যে গোয়েন্দা সংস্থা MIT তার সাবেক প্রধান, তিনি 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন এবং বিমানবন্দরে তাকে গ্রহণ করার জন্য, তাকে রিসিভ করার জন্য উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান,
তারপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এবং তাকে যেই সম্মানের সহিত বিমানবন্দরে গ্রহণ করা হলো এবং তারপরের দিন এনসিপি নেতা দেখা করলো, জামাতের আমির আছে সন্ধ্যায় বৈঠক করলেন এবং চরম ফলপ্রসূ আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপক চুক্তি হচ্ছে। তুরস্ক বাংলাদেশকে যত সব আধুনিক সমরাস্ত্র আছে এগুলো বাংলাদেশকে দিতে চায় এবং বাংলাদেশ যাতে সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় এ ব্যাপারে তুরস্ক কাজ করতে চায়। তুরস্কের সঙ্গে বাংলাদেশের 1.3 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য আছে, তাকে 2 বিলিয়ন ডলারের উন্নতি করতে চায়। এবং তুরস্ক নারায়ণগঞ্জে একটি সামরিক ড্রোন কারখানা স্থাপন করতে চায়। এই ড্রোন কারখানায় তুরস্ক বাংলাদেশের সস্তা শ্রমিক কাজে লাগিয়ে কম খরচ উৎপাদন করতে পারবে এবং সেখান থেকে বাংলাদেশও ড্রোনের একটা অংশ পাবে। এভাবে এই সামরিক ড্রোনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক আরো বিভিন্ন চুক্তি মুক্তি হবে। তারপরে বাংলাদেশ সরকার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে যে আপনারা আমাদের স্টুডেন্টদেরকে আরো বেশি বেশি করে বৃত্তি দেন, যাতে তারা স্কলারশিপ তারা বিনা খরচে তুরস্কের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়। নিঃসন্দেহে এগুলো ভালো বিষয়। একটা কথা বলে যাবো, সেটা হচ্ছে যে আমরা যারা অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করি, বাংলাদেশে যে ভাইরা আছে অনেক কষ্ট করে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানান এবং সরকার বলেছিল যে 7.5% ট্যাক্স কাটবে, পরে এটা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু ডাচ বাংলা ব্যাংক এখনো কেটে চলেছে। এই ডাচ বাংলা ব্যাংক কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা থেকে 7.5% টাকা ট্যাক্স কেটে নিচ্ছে। এটা কিন্তু প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, কারণ এত কষ্ট করে ভিডিও বানায়, আমি জানি ভিডিও বানাতে কত কষ্ট, এতে কয় টাকা আয় হয়, তাই না? এর উপরে যদি সরকার এই 7.5% ভাগ বসায়, এটাও তো এক ধরনের রেমিটেন্স। গরিবের পেটে লাথি মারেন না সরকার। তো যাই হোক, এই যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসলো এবং যে বিরল সম্মানে ভূষিত হলো, এটার কিন্তু প্রয়োজন ছিল। এবং কষ্ট লাগে কি, বিএনপির কিছু ছাত্রী অ্যাক্টিভিস্ট আছে না, আপনারা হয়তো বলবেন যে ভাই ছাত্রী বলেন কেন? ছাত্রী বলি এই কারণে যে বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলা, এদেরকে কিন্তু বিএনপি গনেও না। বিএনপি কি নীতি নির্ধারণী কাজ করবে, কি ডিসিশন নিবে, বিএনপির প্রিন্সিপাল কি, এগুলো নিয়ে ওদের সঙ্গে কোনো আলোচনা করেও না। এবং বিএনপির ডিসিশন মেকারদের সঙ্গে ওদের বিন্দু মাত্র সম্পর্ক নাই। এর নাম বলবো না, ওই যে একটা করছে না বিকন, বাংলাদেশ সেন্ট্রিস্ট অ্যাক্টিভিস্ট নেশন বিকন, এরকম অনেক কিছু একটা। তো ওরা আবার ওই যে আওয়ামী লীগের আমলে সিআরআই ছিল না, ওই সিআরআই এর আদলে এই বিকন করছে। সিআরআই যেমন আওয়ামী লীগের পক্ষে গুণগান করতো, প্রোপাগান্ডা চালাইতো, তারপরে আওয়ামী লীগের পক্ষে ভুয়া নিউজ ছড়াইতো, এই বিকন সেটা করতে চায়। এখন সিআরআই এর তো একটা ফান্ড ছিল, আওয়ামী লীগ থেকে ফান্ড পেতো, অফিসও পাইছে। ওই যে বঙ্গবন্ধুর যে বাড়ি ধানমন্ডি 32 ছয়তলা বিল্ডিং আছে, ওইখানে তো অফিস ছিল। সিআরআই এর যে প্রধান তন্ময়, তাকে তিতাস গ্যাসের চেয়ারম্যান বানিয়ে দিছিল। কিন্তু এই বিএনপির এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলা, এদেরকে তো কেউ এদেরকে কেউ তো গণদূরের কথা, এদেরকে বিএনপিও গোনে না। ওরা করে কি, ওরা থুথু মাইরা পরে আবার নিজের থুথুই চেটে চেটে খায়। কিভাবে? যেমন দেখেন, এই যে বললো খলিলুর রহমান তিনি নাকি এই দেশের শত্রু, তিনি আমেরিকার দালাল, তিনি পাকিস্তানের দালাল, খলিলুর রহমান দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু, খলিলুর রহমানকে উপদেষ্টা পদ থেকে বাদ দিতে হবে, তো কথা। সেই খলিলুর রহমানকে এখন যখন তারেক রহমান করলো, তখন সেই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো আবার খলিলুর রহমানের প্রশংসা শুরু করলো। শুধু কি তাই, এই প্রশংসা কন্টিনিউ চলতেই আছে। যেমন ওই যে গত পরশুদিন জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলো, সব ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো গণহারে প্রশংসা শুরু করলো, যারা এই কয়েক মাস আগেই খলিলুর রহমানকে একদম এমন অকথ্য বাজে ভাষায় গালিগালাজ করতো, এখন একদম 360 ডিগ্রি ঘুরে গেল। তার মানে নিজের থুতু নিজে চেটে খেলো। আবার দেখলাম আজকে যখন এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসলো বাংলাদেশে, তখন সবাই প্রশংসা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসছে, তারপরে খলিলুর রহমান সাহেব গেছে, শামা ওবায়েদ গেছে, হুমায়ুন কবির গেছে, রিসিভ করছে, ভালো আলোচনা হয়েছে, অনেক চুক্তি হবে, আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন, আজকে রোহিঙ্গা ক্যাম্পে গেছেন, অনেক প্রশংসা। অথচ এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো তারা কি বলে না নির্বাচনের আগে যে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি তারা জামাতকে টাকা দেয় এবং জামাতের পরিকল্পনায় তুরস্কের গোয়েন্দা সংস্থা নাকি তারেক রহমানকে মেরে ফেলার পরিকল্পনা করতেছিল? বলছে কিনা? বলছে তো। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদেরকে বিশ্বাস হয় যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি কে বলবে তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য? এটা কোনো কথা বলেন তো আপনি? কিন্তু এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো এই সমস্ত কথা সেই সময় বলতো। আরে ভাই, তো আওয়ামী লীগ না, বিএনপি জামাত 29 বছর ধরে একসঙ্গে পথ চলেছে। লন্ডনে আমরা কখনো বিএনপি জামাত আলাদা দেখি নাই, যা বিএনপি তাই জামাত, যা জামাত তাই বিএনপি। সেই শফিকুর রহমান তুরস্কের গোয়েন্দা সংস্থাকে বলবে তারেক রহমানকে সরিয়ে দেওয়ার জন্য, এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো সেগুলো বলেছে। তুরস্কের চরম সমালোচনা, তুরস্ক জঙ্গি রাষ্ট্র, তুরস্ক খুব খারাপ। কারণ ভারত তুরস্ককে পছন্দ করে না। কারণ পাহেলগামে যখন একটা সন্ত্রাসী হামলার জারে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে দুইটা দেশ সরাসরি দুইটা দেশে সাপোর্ট করেছে।
পৃথিবীর সব দেশ নিরপেক্ষ ছিল, কিন্তু দুইটা দেশ ভারত ও পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছে। ইসরায়েল সমর্থন করেছে ভারতকে, আর তুরস্ক সমর্থন করেছে পাকিস্তানকে। তুরস্ক বলেছে পাকিস্তান আমাদের ভাই। এই কথার পরে নরেন্দ্র মোদী খুব ক্ষিপ্ত, তারপরে বিজেপি ক্ষিপ্ত, ভারতের অনেক রাজনীতিবিদ ক্ষিপ্ত যে তুরস্ক আমাদের শত্রু রাষ্ট্র, আমরা এদেরকে শত্রু বলেই ভাববো, আমাদের ভারতীয়রা আর তুরস্কে যাবে না, ওদের ট্যুরিজম শেষ হয়ে যাবে। কিন্তু ওরা জানে না যে তুরস্ক দেশটা আয়তনে প্রায় ভারতের সমান, এবং তুরস্কে যে কি পরিমাণ টুরিস্ট যায়, আমি নিজে 2বার গেছি। আপনাকে বলে রাখি যে তুরস্কে প্রতি বছর যেই পরিমাণ টুরিস্ট যায়, ইন্ডিয়ানরা তার 1%ও না, অর্ধেক পার্সেন্টও না। সেই ভারতের লোকেরা তুরস্কেতে হলিডেতে গেল কি গেল না, এতে কি আসে যায়? কিছুই আসে যায় না। বরং তুরস্ক এই যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সামরিক ব্যবস্থাপনা সামরিক টেকনোলজি সমরাস্ত্র নির্মাণে তারা যে দক্ষ, সেটা আমাদেরকে তারা দিতে চায়। আমরা তাহলে কেন নেব না? আজকে এই ইন্ডিয়ান একটা ডিফেন্স একটা মিডিয়াতে পড়লাম যে তাদের একজন বলতেছে, তাদের একজন মেজর নাকি পদমর্যাদার বলতেছে যে কেন বাংলাদেশ পাকিস্তান থেকে এই যে F-17 বিমান কিনতেছে তা আমার বোধগম্য না। উনি আরো বললেন যে গত বছর যে অপারেশন সিন্দুর হয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ, সেখানে তো পাকিস্তানের অনেক বিমান পতিত হয়েছিল, কাজে এগুলো তো কার্যকর না। পাকিস্তানের যে F-17, তারপরে চায়না থেকে যে C-10, এইসব বিমান তো কার্যকর না। অথচ গত বছর আমরা জানি যে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ভারতের 5টা বিমান পতিত করেছে, যার ভিতরে 2টা ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল, যেটা ভারত কিনেছিল। এবং ওই ঘটনার পর রাফালের শেয়ার মার্কেট একদম পড়ে যায়, এবং পাকিস্তানের যে F-17 এবং চীনের যে C-10 ব্যাপক হারে বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে কি এদের অবস্থা। এরা মানে দেখতে নারী চলন বাঁকা। এখন তারেক রহমানের পররাষ্ট্রনীতি কিন্তু খলিলুর রহমান নির্ধারণ করে, যেই খলিলুর রহমান ইউনূসের আমলের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতো। ইউনূসের আমলে কিন্তু তৌহিদ হোসেন ছিলেন নামমাত্র পররাষ্ট্রমন্ত্রী, যেটা তৌহিদ হোসেন কিন্তু বলেছেন যে তিনি একাধিকবার পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস তাকে পদত্যাগ করতে দেন নাই। তো সেই ইউনূস সরকারের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাই কিন্তু চলতেছে, শুধু একটু ডিফারেন্স হচ্ছে যে এই সরকার ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু হাসিনার মতো ভারতকে ছেড়ে দিতে রাজি না। আপনারা তো দেখতেছেন যে এই কদিন ধরে যে ভারত চেষ্টা করতেছে সীমান্ত দিয়ে মানুষকে পুশিং করতে, কিন্তু আমাদের দেশপ্রেমিক বীর বিডিআর সেনারা এটা ঠেকিয়ে দিচ্ছে। এখন এটাও ঠিক যে যদি বাংলাদেশি হয়, সরকারের আসলে উচিত যে কাগজপত্র যাচাই করে এদেরকে ফিরিয়ে আনা। আর যদি শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলার কারণে কোনো ভারতীয়কে ঠেলে দেয়, সেটা গ্রহণ না করা। আর আরেকটা জিনিস আমি বুঝি না ভাই, বাংলাদেশ আর ভারতের ভিতরে তো কোনো পার্থক্য নাই, মানে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এবং ভারতের ইকোনমিক কন্ডিশন সেম। যদি বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য হতো, তাহলে সেটা হতো ভারতের অন্যতম একটি ধনী অঙ্গরাজ্যের মধ্যে একটি। তাহলে এই যে বাংলাদেশ থেকে মানুষগুলো ভারতে যায়, মানে ভারত যেই মানুষগুলোকে জড়ো করছে সীমান্তে, সবাই তো ভারতীয় না, অনেকে বাংলাদেশি আছে না। তো সেই বাংলাদেশিরা ভারতে গিয়ে কাজ করে, কি কাজ করে? বেশিরভাগই রাজমিস্ত্রির কাজ করে। ওই দেখলাম একজন মিডিয়াতে বলতেছে যে আমি ভারতের গুজরাটে রাজমিস্ত্রির কাজ করি। বলে কত পান? বলে ডেলি 400 রুপি পাই। তোর ডেলি 400 রুপি হলে ধরলাম যে বাংলাদেশি টাকা 500 টাকা। আরে বাংলাদেশে তো অ্যাভেলেবল রাজমিস্ত্রি ইনকাম করতে পারে 800 টাকা, 900 টাকা, 1000 টাকাও ডেলি ইনকাম করে। তাহলে সেই তুমি কেন ভারতে অবৈধভাবে গিয়ে তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে? এদেরকে আসলে ফেরত এনে পিটানো দরকার যে তোরা কেন ভারতে গেলি? ভাই, মানুষ আমেরিকা যায়, ইংল্যান্ডে যায়, ইউরোপে যায়, অস্ট্রেলিয়া যায়, একটা স্ট্যান্ডার্ড আছে। ভারতে মানুষ কেন যায় ভাই অবৈধভাবে বাংলাদেশ থেকে? আমি বুঝি না। তো যারা যায়, যদি গিয়েই থাকে, ওদেরকে যদি ভারত ফেরত দিতে চায়, ওদেরকে ফেরত এনে ওদেরকে মানে ওদের ওদের ছাপায় লাঠি দিয়ে কটা দিতে হবে। তোরা কেন ভারতে যাস? দুনিয়ার আর কোনো দেশ পাইলি না যেখানে আমাদের দেশে 800, 900, 1000 টাকা দিয়েও রাজমিস্ত্রি পাওয়া যায় না, লেবার শর্টেজ, সেখানে ওরা ভারতে যায় 400 রুপি করে ডেলি পায়। মানে কি একটা অবস্থা! এই হচ্ছে কি অবস্থা। এখন যেটা বললাম আর কি, যে বিএনপি সরকার কিন্তু সীমান্তে একদম পরিপূর্ণভাবে পাহারা রাখছে। তোমরা ইচ্ছা করলেই পুশিং করবা, যাকে মনে তাকে বাংলাদেশ ঠেলে পাঠিয়ে দিবা, ওইটা হতে পারবে না। এবং দেখেন আপনি আজকে যে একটা ভারতের সাপ্তাহিক যে পররাষ্ট্র মন্ত্রক যে ব্রিফিং হলো, সেখানে রণধীর জয়সওয়াল, তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা সীমান্তে পুশিং করেন কেন, সীমান্তে আপনারা লোক ঠেলে দেন কেন? উনি একদম ডাইরেক্ট অস্বীকার। উনি বলে যে না, আমরা এটা করবো না, আমরা এটা করি না, একদম অস্বীকার। পরে আবার জিজ্ঞেস করলো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো যে হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন, উনি বলেন যে এই বিষয়ে আমার জানা নাই, কারণ বলবো না তো, থোতামুক্ত ভোতা হয়ে গেছে। এখন অনেকেই বলতেছে যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছে, এই কারণে সে মিথ্যা ব্লেম করতেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কিন্তু আপনি যদি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর দিকে তাকান, শুধু ভারতীয় গোয়েন্দা সংস্থা রই না, ভারতীয় গোয়েন্দা সংস্থা র, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI, তারপরে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, রাশিয়ান গোয়েন্দা সংস্থা KGB, এরা সবাই কিন্তু কম বেশি যাকে শত্রু মনে করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এর আগেও। রাশিয়ার KGB তো একদম বিষ প্রয়োগ করে মেরে ফেলে,
তারপরে সৌদি আরব কি করেছে? সৌদি আরব তো কয়েক বছর আগে সাংবাদিক খাগোশিকে তুরস্কের দূতাবাসে মেরে ফেলেছে না? ফেলেছে তো। তো এটা ভারতের গোয়েন্দা সংস্থা র করে, সিআইএ করে, মোসাদ তো আরো ডেঞ্জারাস। ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা আপনি পৃথিবীর যে প্রান্ত থাকেন না কেন ওইখানে গিয়ে আপনাকে শেষ করে ফেলবে। এখন নিকট ভবিষ্যতে তো ভারত 2টা গুপ্ত হত্যা করেছে। বিশেষ করে কানাডায় যে খালিস্তানপন্থী একজন আন্দোলনকারী হরদীপ সিং নির্জার, তাকে ভারত এই গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে মেরে ফেলেছে। এবং এটা কানাডিয়ান একাধিক তদন্ত কমিটি বলেছে যে ভারতের একদম সর্বোচ্চ নেতারা এর সঙ্গে জড়িত, তাদের নির্দেশেই এই ভারতীয় গোয়েন্দা সংস্থারও কানাডায় অবস্থিত খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্জরকে মেরে ফেলেছে। এবং এরপরে কিন্তু কানাডার সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক অনেক খারাপ ছিল, আস্তে আস্তে এখন উন্নতি হচ্ছে। পরে সেই একই সময় সেই আমেরিকা অবস্থিত আরেকজন খালিস্তানপন্থী নেতা গুরুপান্ত সিং পান্নু, সেই পান্নুকে হত্যা করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থারও নিখিল মিশ্রা নামে একজনকে ভাড়া করেছিল। তো সেই নিখিল মিশ্রা আবার যাকে ভাড়া করছে মারার জন্য, সে আবার এফবিআই কে বলে দিছে আমেরিকার। পরে এফবিআই ওদের গ্রেপ্তার করছে। নিখিল মিশ্রা পালিয়ে গেছে চেক রিপাবলিকে, সেখান থেকে তাকে আমেরিকা ধরে আনছে, যদিও ভারত চেষ্টা করতেছে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ভারত এগুলো করে। এখন আমি জানি না, ওসমান হাদিকে তো অবশ্যই ফয়সাল করিম মেরেছে এবং আলমগীর শেখ সঙ্গে ছিল, বাট এরা কার প্ররোচনায় মেরেছে? আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ কিছু লোকজন জড়িত ছিল, বা শুধু কি আওয়ামী লীগ নাকি এর পিছনে কোন দেশের গোয়েন্দা সংস্থা আছে, নাকি আসলেই মমতা বিজেপিকে ফাঁসানোর জন্য এগুলো বলতেছে? কারণ যেহেতু মমতার খুব কঠিন অবস্থা, ভরাডুবি, দল ভাঙনের পথে, মমতা একদম অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, সুতরাং মমতা হয়তো খুব থেকে বলতে পারে, জানি না আমরা। তবে আমরা চাই যে এটা তদন্ত হোক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কিন্তু এরকম গুপ্ত হত্যার অভিযোগ আছে। এবং কম বেশি যেটা বললাম যে পৃথিবীর সকল গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এরকম গুপ্ত হত্যার কম বেশি অভিযোগ আছে। আমেরিকা, তারপরে ইসরায়েল, পাকিস্তান, রাশিয়া সবাই এগুলো করে, কম বেশি করে। এখন ইউনূস সরকারের যে পররাষ্ট্রনীতি ছিল, এটাকেই তারেক রহমান অনুসরণ করতেছে। বিশেষ করে আপনি দেখেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, এটা হচ্ছে খলিলুর রহমানের সিদ্ধান্ত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে, চীনের সঙ্গে, তুরস্কের সঙ্গে, আমেরিকার সঙ্গে, সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। তারেক রহমান বলেছেন না যে সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু হাসিনার আমলে ভারত চাইতো যে বাংলাদেশ যার সঙ্গেই সম্পর্ক করুক না কেন, আগে আমাদের অনুমতি নিয়ে করতে হবে। আপনাদের খেয়াল আছে যে শেখ হাসিনা তার পলায়নের কয়েকদিন আগেই চীন থেকে সফর করে এলো না? এলো তো। তখন কিন্তু চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা যে চীন যাবে, ভারত কি রাগ করবে না? তখন হাসান মাহমুদ বলেছিল যে আমরা ভারতের অনুমতি নিয়েই চীন যাচ্ছি। তার মানে শেখ হাসিনা চীন সফরের আগে ভারত থেকে অনুমতি নিয়েছে। তো এই যদি হয় একটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি, তাহলে কিভাবে হয়? হয় না তো। কিন্তু তারেক রহমানকে আপনি পছন্দ করেন না পছন্দ করেন, সেটা তো অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাংলাদেশ ওই হাসিনার মতো ভারতের গোলামির পর্যায়ে ফিরে যাবে না। বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক চায়, পাকিস্তানের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে, চীনের সঙ্গে, তুরস্কের সঙ্গে, সবার সঙ্গে সুসম্পর্ক চায়। বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনবে, চীন থেকে অস্ত্র কিনবে, তুরস্ক থেকে অস্ত্র কিনবে, যেখান থেকে সুবিধা সেখান থেকে পেয়ে বাংলাদেশকে একটি ইরানের মতো শক্তিশালী দেশ হতে হবে সামরিক দিক, যাতে কেউ তাকে আক্রমণের দুঃসাহস না দেখায়। এবং বাংলাদেশ কখনোই কোনো দেশে আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাবে না। বাংলাদেশ শুধু এসব করবে আত্মরক্ষার জন্য, যদি আক্রমণ করে তাহলে সে প্রতিহত করবে। এই আমরা চাই ভারত শান্তিতে থাকুক, আমাদেরকেও শান্তি থাকতে দিক, আমরা কোনো প্রবলেম চাই না, তাই না? এটা তো হওয়া উচিত প্রতিবেশীর সঙ্গে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এই শুভেন্দু অধিকারী দিনের পর দিন মুসলমানদের বিরুদ্ধে নানা কথাবার্তা বলতেছে, বাংলাদেশের বিরুদ্ধে বলতেছে, শেখ হাসিনাকে ক্ষমতা এনে দিবে, প্রতিদিন অসংখ্য মসজিদ বন্ধ হচ্ছে, অনেক মুসলমানদেরকে কোরবানিতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি সবকিছু, কিন্তু এগুলো তো হচ্ছে। তো এখন তুরস্কের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ততই ভারত অসন্তুষ্ট হবে। অসন্তুষ্ট হবে এই কারণে যে ভারত চায় বাংলাদেশকে একটা পরোক্ষভাবে অঙ্গরাজ্য বানিয়ে রাখতে, যেটা শেখ হাসিনার 15 বছরে কিন্তু সফলভাবে পেরেছিল, কিন্তু সেটা এখন ছুটে গিয়েছে। এখন তো ভারত অর্থনৈতিকভাবে অনেক খারাপ অবস্থায় আছে। ভারত বলছিল যে রাশিয়ার কাছ থেকে সে তেল কিনবেই, বলছিল আমরা স্বাধীন দেশ, আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনবো, কার বাপের কি? কিন্তু সেই ভারত এখন আমেরিকার ভয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, তাই না? এখন দেখুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতো নাই। নেপালের যে তরুণ প্রধানমন্ত্রী, তিনি বলতেছেন যে মোদীকে আসতে হবে আলোচনা করার জন্য। শ্রীলঙ্কায় বামপন্থী নেতা, তারপরে পাকিস্তান তো আগে থেকে শত্রু, মালদ্বীপ মুখ ফিরিয়ে নিয়েছে। সব দিক দিয়ে ভারত আর আগের মতো সেই বৈশ্বিক প্রভাব রাখতে পারতেছে না। এবং ট্রাম্প চাচ্ছে চীনের সঙ্গে ঝামেলা কমিয়ে ফেলতে, কারণ ট্রাম্প মনে করে যে এই চীনের সঙ্গে আসলে ঝামেলা বাঁধিয়ে লাভ নাই। আগে মনে করতো যে ভারতকে সঙ্গে রাখলে চীনকে মোকাবেলা করা যাবে, কিন্তু এখন বুঝতে পেরেছে যে আসলে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করলেই আসলে আমেরিকার জন্য লাভ, তাহলে আর ওই ভারতের মতো ছাগল 3 নম্বর বাচ্চাকে পালতে হবে না। সব মিলে আমি মনে করি যে তারেক রহমানকে আপনি পছন্দ করেন বা না করেন, কিন্তু তার যে পররাষ্ট্রনীতি, খলিলুর রহমান যে পররাষ্ট্রনীতি, সবার সঙ্গে চলো, বিশেষ করে যে চীনকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করাবে,
পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনবে, পাকিস্তানে পাঠাচ্ছে বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনী ট্রেনিং দেওয়ার জন্য। তারপরে তুরস্কের সঙ্গেও নতুন নতুন প্রযুক্তিগত বিভিন্ন কৌশল, বিভিন্ন সমরাস্ত্র, এই সব কিছুই আমাদের প্রয়োজন রয়েছে। এবং সর্বোপরি আমাদেরকে ইরান যেই ফর্মুলা অনুসরণ করতেছে, ইরান যেই ফর্মুলা অনুসরণ করে পৃথিবীর দুই পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তানাবুদ বানিয়ে দিয়েছে, আমাদেরকেও সেভাবেই একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং তুরস্কের সঙ্গে বিভিন্ন চুক্তির ফলে আমরা এতে আরো এক ধাপ এগিয়ে যাব বলেই আমি আশা করি।